বিয়ের পর জানতে পারি আমার স্বামী শারীরিকভাবে অক্ষম। ডিভোর্সের ৪ বছর পর আজ হঠাৎ করেই আমার পাশের সিটে আমার প্রাক্তন স্বামীর সাথে দেখা। প্রথমে খেয়াল করিনি, কিন্তু যখন খেয়াল করেছি তখন সিট থেকে আর উঠতে পারলাম না। কেমন একটা অনুভূতি মনে কাজ করছিল। হয়তো ভিতরে ভিতরে খুব সংকোচ করছিল দুজনকেই দেখার পর। কেন জানি কেউ কারুর দিকে তাকাতে পারছিলাম না। কেন জানি চোখে চোখ রাখতে অনেক লজ্জাবোধ করছিল। জিজ্ঞাসা করতে চাই সে কেমন আছে, কিন্তু কেন জানি আর পারলাম না। মুখটা অনেক হাঁসফাঁস করছিল। অবশেষে জিজ্ঞেস করলাম, কেমন আছো? হুম, ভালো। আমাকে চিনতে পেরেছো? হুম, চিনতে পেরেছি। বাসার বাকি সবাই কেমন আছে? বাবা একটু অসুস্থ, তাছাড়া বাকি সবাই ভালোই আছে। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোমার বাসার সবাই কেমন আছে? এই তো চলছে। আব্বু মারা গেল এই ২ বছর হতে লাগলো। আব্বু মারা যাওয়ার পর থেকে আম্মু হাই প্রেশারের রোগী। আর ছোট ভাইটাও আছে ওর মতো। কি বললে? আব্বা মারা গেছে আর আমরা কেউ জানলাম না? জানবে কি করে? তোমার সাথে তো কোনো যোগাযোগই ছিল না। হুম, তাহলে এখন তোমরা কি করে চলছো? আমি এই তো যেখান থেকে বাসে উঠলাম সেখানে ছোটোখাটো একটা চাকরি করছি, আর আব্বুর পেনশনের টাকায় চলছে কোনো রকম। এই বছরে কত পরিবর্তন হয়ে গেলে, তাই না? পরিস্থিতি সব বদলে দেয়। তুমি কি তোমার চিকিৎসা চালাচ্ছ? কিসের? ওই যে আমি আমাদের শেষের দিকে তোমাকে ডাক্তার দেখালাম, সেই ওষুধ কি খাচ্ছ এখনো? না। না কেন? তুমি ওই চিকিৎসা করতে থাকলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে। আর সুস্থ এসবের আর দরকার নেই। যা হয়েছে এবং তুমি যা করে এসেছো তা থেকে আমি আজও মুক্ত হতে পারিনি। মানে, আমি কি করেছি? আমি তো তোমাকে বাঁচিয়ে আমাকে দোষী বানিয়ে চলে এলাম। তাহলে তুমি কেন আজও মুক্ত হতে পারছো না? সব দোষ আমার ছিল, অথচ তুমি নিজে সব দোষ নিজের ঘাড়ে চাপিয়ে সবার চোখে খারাপ প্রমাণিত হয়ে চলে এলে। এমন ভালো আমি কখনোই হতে চাইনি। ওর কথাগুলো শুনে সেই বিয়ের সময়ের কথা মনে পড়ে গেল। পালিয়ে থেকেছো কত তুমি আমার থেকে। বিয়ের পর টানা ৬ মাস আমি বুঝতেই পারিনি স্বামী কী জিনিস। তুমি রাত করে বাসায় ফিরে এসেই ঘুম দিতে, আবার সকাল সকাল চলে যেতে। বিয়ের পরে নারী নামক অস্তিত্বটাইকে আমি বুঝতে পারিনি। মনে হতো একটা রোবটের পাশে আমি শুয়ে আছি। না আছে আমাদের মাঝে প্রেম, আর না আছে আমাদের মাঝে ভালোবাসা। এই তো বিয়ের দিন রাতে বাসর ঘরে নতুন বউকে ফেলে মিথ্যা একটা অজুহাত দিয়ে পালিয়ে গেলে। আচ্ছা, আমি তো তোমার বউ ছিলাম। আমি কি একেবারেও বুঝতাম না তোমার সমস্যাগুলো? একটাবার বলেই দেখতে, শুরু থেকেই আমাকে পর ভেবেছ। আর এমন দূরত্ব তৈরি করেছো যে আমি তোমার বিষয়ে অন্য কিছু ভাবতে বাধ্য হয়েছিলাম। কি আর করার ছিল বলো? আমি তো নারী। আমরাও তো সৎ জাগে স্বামীকে স্বামী রূপে ফিরে পেতে। আমি তো ভেবেই নিয়েছিলাম তুমি তোমার পরিবারের জোরে আমাকে বিয়ে করেছো, আর তুমি মিশে আছো অন্য নারীর কাছে। আমি এখন বুঝি ওই ভাবনাগুলো আমার একদম ভুল ছিল। শেষের দিকে যখন স্ত্রীর অধিকার চেয়ে তোমার মুখোমুখি হই, তখনও তুমি আমাকে এড়িয়ে যেতে চেয়েছিলে। আমি তোমাকে আড়াল হতে দিইনি। আমি আমার অধিকার দাবি করেছি তোমার কাছে। এক পর্যায়ে তুমি এসে নিজেই স্বীকার করলে তোমার পুরুষত্ব নেই, আর তুমি কখনো বাবা হতে পারবে না। সেই লজ্জায় তুমি আমার কাছ থেকে পালিয়ে বেড়াতে। বিশ্বাস করো, আমি সেদিন আমার কানকে বিশ্বাস করতে পারিনি। তুমি তোমার লজ্জাবোধের কারণে আমার কাছে আসতে না, এমনকি কথাও বলতে না। একসময় তুমি ডিসিশন দিলে ডিভোর্স হওয়ার কথা। আমার সুন্দর ভবিষ্যতের কথা বলে, আমার একটা ভবিষ্যৎ আছে, আমি আরও ভালো স্বামী পাবো, অমুক তমুক আরও কত কী। নিজ থেকে আমি তোমাকে ডাক্তার দেখিয়েছিলাম। আর তোমার সেই লজ্জার কারণে তুমি তোমার ওষুধগুলোকেও অবহেলা করতে শুরু করলে। একসময় আর মানতে না পেরে ডিসিশন হলো ডিভোর্সের। কিন্তু তোমার শারীরিক অক্ষমতার কথা কারো কাছে প্রকাশ করা যাবে না। কি অজুহাতে ডিভোর্স হবে? শ্বশুর শাশুড়ি ননদ সবাই তো ভালো, বড়লোকও বেশ, কোনো কিছুর কমতি নেই, তাহলে ডিভোর্স হবে কেন? আর কিছু মিলাতে না পেরে নিজেই সব আমার মাথায় নিয়ে নিলাম।
আমি নিজেই অক্ষম, একটা বাচ্চার সুখ দিতে পারবো না, এই অজুহাতেই হয়ে গেল ডিভোর্স। এরপর দেখতে দেখতে এই 4 বছর। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কি আর করার আছে বলো? বাসার বাকি সবাই আজও তোমাকে অপরাধী মনে করে, আজও কথায় কথায় তোমাকে বকা দেয়। না চাইতেও প্রতিটা কথায় উদাহরণ হিসাবে তুমি উঠে আসো। ভালোই হয়েছে, তবুও আমাকে যা বলার বলুক, তুমি কিছু না শুনলেই হলো। তোমার কথা জানলে তুমি তো সবার কাছে ছোট হবে। তোমার বিষয়টা জানলে তো তুমি সবার থেকে অনেক দূরে সরে যেতে, যেটা আমি কি করে মেনে নিতাম? কিভাবে বলো? যা হবার হয়েছে, এখন সবাই ভালো থাকলেই ভালো হয়। আর আমার খুব ইচ্ছা করে সবাইকে সত্যিটা বলে দিতে, যে কমতিটা আমার ছিল, তোমার না। এতটা অপরাধবোধ মাথায় নিয়ে বাঁচা যায় না। মানে? আর হ্যাঁ, সত্য কাউকে বলতে হবে না। যা যেমন আছে ঠিক তেমনই থাকুক। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। একসময় এসব ভুলেও যাবে। একটু সময় লাগবে, এই আর কি। তোমাকে আমার খুব পছন্দ হয়েছিল, না চাইতেও বিয়েতে রাজি হয়ে গিয়েছিলাম। এমন একটা পরীর জন্য, যে শুধু নীরবে সব সহ্য করতে জানে। ভালোবেসে ফেলেছিলাম। রাত করে বাসায় ফিরে তোমার ওই ঘুমন্ত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে কত কেঁদেছি, আর নিজেকে যা ইচ্ছে নয় তাই বলেছি। আমি তোমার জীবনে ডিভোর্সের দাগ টেনে অনেক বড় ভুল করেছি। আমাকে তুমি ক্ষমা করে দিও। এভাবে বলো না প্লিজ। যা হয়েছে ওটা ছিল আমাদের কপালের লেখন, তাই সব মানতে হবে। কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যস্থান পার হয়ে অনেক দূরে কখন যে চলে এসেছি তা আমরা নিজেরাই জানি না। হঠাৎ খেয়াল করে মনে হলো এখন বাসায় ফিরতে আরও দেরি হবে। কন্ডাক্টরকে বললাম পরের বাস স্টপে সাইডে চাপিয়ে গাড়ি রাখতে। আর ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে পানি। কি করব আমি এই মুহূর্তে? না চাইতেও আলতো করে ওর হাতটা ধরে বললাম, নিজেকে আর অপরাধী মনে করো না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হঠাৎ করে আমার হাতটা শক্ত করে ধরে বলে উঠল, তুমি কি এখনো সিঙ্গেল আছো? আমি মুখে বাঁকা একটা হাসি দিয়ে বললাম, আমার বিয়ের জন্য আর সাহস হয়নি, আর সাহস হবে বলে মনে হয় না। বাস স্টপে গাড়ি থেমে গেছে। আমার এখন নামতে হবে। হাত ছাড়ানোর জন্য বলছিলাম, এমন সময় ও বলে ওঠে, আমি একটু করে ঠিক হচ্ছি। আর আমরা না হয় একটা ভালো বাচ্চা পালক নিলাম। তুমি চাইলে আমি তোমাকে নিয়ে আবার সংসারটা করতে রাজি আছি। তাহলে কপালে লেগে থাকা ডিভোর্সের সিলটাও উঠে যাবে। তাহলে আবার নতুন করে বিয়ের প্রস্তাবটা বাসায় পাঠিয়ে দিও। আর এবার দূরে দূরে থাকবে না, সব সময় সব কিছু খুলে বলতে হবে, কোনো কিছু গোপন করা যাবে না। আচ্ছা তাহলে দাঁড়াও, আমিও আসছি তোমার সাথে। বিয়ের প্রস্তাবটা দিয়ে ঘরের বউকে একেবারে সঙ্গে করে নিয়ে যাই, কি বলো? তোমার বউকে তুমি কি করবে তা তুমিই ভালো জানো। আমি এসবের কি জানি? চলো তাহলে, চলো। সমাপ্ত।